আচ্ছা, আমি তো টেন্স জানি না, তবে আমি কী করে ভয়েস চেঞ্জ আমি শিখব? যদি এই কোশ্চেনটা মনে থাকে তবে এই ভিডিওটা তোমারই জন্য। হ্যাঁ, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পূর্ণাঙ্গ রূপে উপলব্ধি করতে পারবে যে টেন্স না জানলেও কী করে ভয়েস চেঞ্জ করা যায়। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই ভিডিওটা পূর্ণাঙ্গ রূপে দেখতে পেলে বা দেখলে অবশ্যই কিন্তু যে টেকনিক অ্যাপ্লাই করা হবে সেই টেকনিক অ্যাপ্লাই করে তোমরা অনায়াসে ভয়েস চেঞ্জ শিখতে পারবে। তবে গ্রামার যে খুব কঠিন তা কিন্তু নয়, একটুখানি টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝে নিলেই গ্রামারটা খুব সহজ হয়ে যায়। বিশেষ করে যে ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ শেখা সব থেকে সহজ, আমার মতে সব থেকে সহজ একটা উপায় হচ্ছে ভয়েস চেঞ্জকে ভালো করে উপলব্ধি করা। এবং এই ভয়েস চেঞ্জ শেখার জন্য 2 বা 3টে আমি শর্ত তোমাদের কাছ থেকে আমি চেয়ে নেব, যে তোমরা সেই শর্ত পরিপূর্ণ করতে পারো তবে আমি বলছি ভয়েস চেঞ্জ পূর্ণাঙ্গ রূপে তোমরা শিখতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধাই থাকবে না। তবে চলো এবার আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের যে বিষয়, যে ভয়েস চেঞ্জ, এই বিষয়ে আমরা ঢুকে পড়ি। তবে একটা অনুরোধ থাকবে প্রত্যেকবারের মতো, যে যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। ভয়েস চেঞ্জ শেখার বেসিক যে নিয়মগুলো অবশ্যই আমি বলবো, তার আগে তোমরা আমাকে প্রতিশ্রুতি দাও যে কনজুগেশন অর্থাৎ যে ভার্বের 3টা ফর্ম, যেগুলো আমরা ইউজুয়ালি সেই ক্লাস 7-6 থেকে মুখস্থ করে আসি, যেমন সে গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, ডু, ডিড, ডান, এই যে 3টে ফর্ম থাকে না, এই 3টে ফর্ম যদি মুখস্থ করতে পারো তবে কিন্তু ভয়েস চেঞ্জ একেবারে শেখা যাবে। এবং এই ভিডিও দেখবার পরে তুমি নিজেও এক্সপার্ট হয়ে যাবে, তুমিও বলবে আরে ভয়েস চেঞ্জ এত সহজ, অথচ আমি প্রত্যেক দিন ভয় পেতাম এই গ্রামারটাকে। এটা হচ্ছে প্রথম শর্ত, যে শর্ত তোমাকে অবশ্যই পূরণ করতে হবে। এবার আসি আমরা ভয়েস চেঞ্জ শেখার যে বেসিক বা মৌলিক নিয়মগুলো, যে নিয়মটা প্রায় প্রত্যেকটা ভয়েস চেঞ্জে কাজে লাগে। কি না, সাবজেক্ট আর অবজেক্টের জায়গার পরিবর্তন হবে, আর হচ্ছে কি না, মূল যে ভার্ব থাকবে সেই ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবে, এবং এই V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপলের পরেই কিন্তু বাই লেখা হবে। এই 3টে নিয়ম। তো কি বললাম না, সাবজেক্ট আর অবজেক্টের জায়গার পরিবর্তন হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে এবং এরপরে বাই লিখব। যদি আমরা এই 3টে বেসিক নিয়ম মাথায় রাখি অনায়াসে ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। এবার সমস্যা হচ্ছে যেটা প্রায় আমরা দেখি, যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট কী করে আমরা জানবো। তার ডেফিনেশানে আমি যাচ্ছি না, শুধুমাত্র এইটুকুনি বলবো যে প্রথমে দেখো বাক্যের মধ্যে একটা ভার্ব আছে, সেই ভার্বটাকে কয়েক আর কে দিয়ে প্রশ্ন করো, এবং এই কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সে হয়ে যাবে সাবজেক্ট, সে হয়ে যাবে সেই সেন্টেন্সের বা সেই বাক্যের সাবজেক্ট। আবার ওই ভার্বকে, ওই ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, যে উত্তর পাবে সেই উত্তরটা হয়ে যাবে অবজেক্ট। তার মানে আমরা জানতে পারলাম কীভাবে সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে বের করতে হয়। ব্যাস, এবার এদের জায়গার চেঞ্জ করব আমরা, আর ওই যে বাক্যের মধ্যে যে ভার্বটা আমরা খুঁজে পেয়েছিলাম তার V3 ফর্ম লিখবো এবং বাই লিখবো। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জের বেসিক নিয়ম, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আমরা একটুখানি যাই ভয়েস চেঞ্জের নিয়মগুলো, যেহেতু আমরা মৌলিক নিয়মটা আমরা শিখে ফেলেছি, এবার আমরা একটুখানি সেন্টেন্স থেকে আমরা জানবার চেষ্টা করি। প্রথমে আমি বলি, যদি কোনো একটা বাক্য দেখো যে বাক্যের মধ্যে ভার্ব একা বসে আছে, সে বাক্যের মধ্যে ভার্ব কি না একা বসে আছে, এবং সেই ভার্বটাকে তুমি চিনতে পারছো কোন টেন্সে আছে। যেহেতু তুমি বললে টেন্স জানো না, অতএব আমি বলছি না তোমাকে টেন্স জানতে, এটা কন্টিনিউয়াস টেন্স না পারফেক্ট টেন্স সেটা আমি বলছি না। তুমি যে 3টা ফর্ম মুখস্থ করেছিলে, ওই যে কনজুগেশন, গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, ডু, ডিড, ডান, এই 3টে ফর্ম মুখস্থ করবার পর তুমি বুঝতে পারলে যে ওই বাক্যের মধ্যে যে ভার্বটা আছে সে ভার্বটা হয়তো প্রথমের যে ফর্ম তার সঙ্গে অনেকটা ম্যাচ করে। প্রথমের ফর্ম বলতে কোনটা না, প্রেজেন্ট টেন্সের ফর্মটা। দ্বিতীয় যে ফর্ম মুখস্থ করি কোন টেন্সের না, পাস্ট টেন্সের ফর্ম। আর 3 নম্বর যে ফর্ম আমরা মুখস্থ করি এটা হয়ে যায় আমাদের পাস্ট পার্টিসিপল। অতএব ওই যে ফর্ম তুমি জানতে পারলে, ওই যে ভার্বটা তুমি দেখতে পেলে, যদি তুমি দেখতে পাও যে ভার্বটা একা বসে আছে তবে তোমাকে একটা কাজ করতে হবে, রাবারের মতো টেনে বড় করতে হবে। ব্যাস, এইটুকুনি তোমার কাজ থাকবে। এবার কোশ্চেন হচ্ছে কি করে বড় করব।
হ্যাঁ, বড় করবার নিয়ম বলে দিই তবে, যে ভার্বটাকে তুমি এতক্ষণে একা দেখতে পেলে, ওই ভার্বটাকে তুমি কি করবে না তার পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আধুনিক গ্রামারে অনেক সময় V3 ফর্ম বলা হয়, তো সেই পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখবে। আর কি করবে না তার আগে, এই যে বললাম টেনে বড় করব, তার আগে আমরা কি লিখতে পারি, অ্যাম লিখতে পারি, ইজ লিখতে পারি, আর লিখতে পারি, ওয়াজ, ওয়ার, এই রকমের শব্দগুলো লিখতে পারি। কী কী বললাম, অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ আর ওয়ার। ব্যাস এই 5টা শব্দ আমাকে মাথায় রাখতে হবে, এবং এই 5টা শব্দ জানলেই কিন্তু আমার ভয়েস চেঞ্জের প্রথম যে ভাগ, প্রথম যে পর্যায় আমরা শিখে ফেললাম। তার মানে কী শিখলাম, যে ভার্ব যদি একা থাকে তাকে আমরা টেনে বড় করব। এবার চলো আমরা বাক্যের মধ্যে একটা প্রয়োগ করে দেখি এবং আমরা বোঝার চেষ্টা করি যে যে নিয়মটা আমি বললাম সে নিয়মটা তোমাদের ক্ষেত্রে কাজে লাগলো কি না। একটা এক্সাম্পল এইরকম দেওয়া আছে, রাম ইট রাইস। জাস্ট এইটুকুনি মনে করো যে রাম ইট রাইস, রাম ভাত খায়, এবং ইএটিএস আছে, এখানে একটাই ভার্ব আছে। এবার তুমি যে ভার্বটা মুখস্থ করছিলে, প্রথমের যে কনজুগেশনের লিস্টটা তোমার কাছে ছিল, তুমি দেখতে পেলে ইএটি ইট কোন টেন্সে ছিল না, প্রেজেন্ট টেন্সের ঘরে ছিল। তারপরে এটি এট কোন টেন্সের ঘরে ছিল, পাস্ট টেন্সের ঘরে ছিল। আর ইএটিইএন ইটেন এটা কোন টেন্সের ঘরে ছিল না, পাস্ট পার্টিসিপলের ঘরে ছিল। আমি কিন্তু তোমাদের বলছি না এটা কন্টিনিউয়াস টেন্স, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এইরকম বলছি না, কারণ এটা বললে তোমাদের মাথা হয়তো আরও অনেকটা গোলমেলে হয়ে যাবে। তার মানে 3টে ফর্ম থেকে আমি দেখতে পেলাম যে এই যে প্রথমের যে ফর্মের সঙ্গে এই কোশ্চেনের মধ্যে যে ভার্বটা আছে ম্যাচ করছে। ব্যাস এবার আমরা কোশ্চেন করি, এই ইটকে কোশ্চেন করে কে ভাত খায় না রাম খায়, তাহলে রাম হয়ে গেল আমাদের এই বাক্যের মধ্যে সাবজেক্ট। কী খায় না ভাত খায়, তারপর ভাত হয়ে গেল আমাদের অবজেক্ট। এবার খুঁজে ফেললাম, এবার সেই যে বেসিক নিয়ম আমরা শিখছিলাম, জায়গার চেঞ্জ করতে হয়, সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে জায়গার চেঞ্জ করতে হয়, তো এখানেও আমরা সেই জায়গার চেঞ্জ করে ফেলি। তাহলে রাইসটা হয়ে গেল সামনের দিকে চলে এলো, এবার কি হচ্ছে আমাদের রাম বাবু পেছন দিকে চলে গেল। ব্যাস প্রথম কাজ করে ফেললাম। এবার দ্বিতীয় কাজে আসি। দ্বিতীয় কাজটা কী শিখেছিলাম, যে বাক্যের মধ্যে থাকা মূল ভার্বের আমরা কোন টেন্স লিখব না V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই লিখব। তো লিখে ফেলি আমরা, তো লিখে ফেললাম কি না ইট, ইটের V3 ফর্ম কি হয় না ইটেন, এবং তারপরে বাই লিখে ফেললাম। ব্যাস কাজটা হয়ে গেল। কিন্তু দেখো এখনও পর্যন্ত আমি কিন্তু যে রাইসের পরে এখন একটা ফাঁকা জায়গা রাখছে, কেন না আগেই বলেছিলাম যে বাক্যের ভার্বটাকে আমরা রাবারের মতো টেনে বড় করব। তো এখানটা কি লেখা হবে, যেহেতু রাইস ভাত এটাকে আমরা একসঙ্গে বলি, তো এটার ক্ষেত্রে কি হয় না ইজ হয়, তো হয়ে যাবে ইজ। আমরা একটু বলে দিই এই প্রসঙ্গে যে ইজ দেখবে অধিকাংশ বইয়ের মধ্যে লেখা থাকে আয়ের পরে কি বসে না অ্যাম বসে। ইজ থাকলে ইজের পাওয়ার আমরা কী লিখি না 1 লিখি, যেমন ইংলিশের থেকে যদি বেরিয়ে যায়, যদি আমরা অঙ্কে আসি, অঙ্কে কী লিখি না এক্স স্কোয়ার এ কিউব বি কিউব লিখি না, ঠিক সেই রকম না এর পাওয়ার এই রকম লিখি, বির পাওয়ার এই রকম। তো এখানে আমরা দেখব যে ইজের পাওয়ার হচ্ছে 1, তার মানে একটা কর্তা হলে সমষ্টিবাচক কর্তাও যদি হয়, একজন যদি বোঝাই তবে কি হয় ইজ হয়। আর হচ্ছে এর পাওয়ার হচ্ছে 2, তার মানে কর্তা 1-এর বেশি হলে হয়ে যাবে 2 হলো। এটা কোন টেন্সের ক্ষেত্রে বসবে না ওই যে প্রথম যে ফর্ম প্রেজেন্ট টেন্স তার ক্ষেত্রে। এবার ওয়াজ আর ওয়ার একই রকম, ওয়াজের পাওয়ার হচ্ছে 1, ওয়ারের পাওয়ার হচ্ছে 2, তার মানে কর্তা একজন হলে ওয়াজ আর 1-এর বেশি হলে ওয়ার। তার মানে আমরা যে উত্তরটা এখানে করলাম, উত্তরটা হলো কি না রাইস ইজ ইটেন বাই রাম। দেখো কত একটা সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, আশা করছি তোমরা প্রত্যেকেই পারবে। এবার আর একটু আমরা শিখব যে পাস্ট টেন্সের ক্ষেত্রে। মনে করে নাও ওখানটাতে ওই রাম ইটস রাইস এটা না লেখা ছিল রাম এট রাইস। এবার আমি যে কনজুগেশন মুখস্থ করেছিলাম সেখানে আমি দেখলাম এট হচ্ছে আমার 2 নম্বর ঘরে আছে, তার মানে পাস্ট টেন্সের ঘরে আছে। ব্যাস বেসিক নিয়ম অনুযায়ী আমরা জায়গা চেঞ্জ করে দিই, তার মানে রামটা আসবে পেছন দিকে, রাইস আসবে সামনের দিকে, এবং মূল ভার্বের V3 ফর্ম ইটেন বাই লিখে ফেললাম। যেহেতু পাস্ট টেন্সে আছে তাই
ওয়াজ বা ওয়ার এর মধ্য থেকে যে কোনো একটাকে চয়েস করতে হবে আমাদের। এখানে যেটা চয়েস করব সেটা হচ্ছে ওয়াজ, কারণ রাইস ভাত হচ্ছে একটা, তার মানে একসঙ্গে খায় অনেকগুলো ভাত, কিন্তু যেহেতু সমষ্টিকে বোঝায় তাই হয়ে যাবে ওয়াজ। তো এটা হয়ে গেল আমাদের বেসিক নিয়ম। ব্যাস, এটা শিখতে পারলে আর কোথাও তোমার ভয়েস চেঞ্জে কোথাও আটকাবে না। এবার আসছে একটুখানি যে নিয়মগুলো বলি, এবার খুব সহজ নিয়ম বলি, একসঙ্গে বলে ফেলবো। যদি তুমি দেখো যে বাক্যের মধ্যে ভার্ব আছে, সে ভার্বটা দুটো ভার্ব, তার মানে একটা মূল ভার্ব হয়তো তার আগে হয়তো কোনো একটা অন্য কেউ বসে, সেও হয়তো অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, তার উপরে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। জাস্ট এমনি মনে রাখো, যদি তুমি দেখতে পাও যে কোনো একটা বাক্যের মধ্যে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার আছে এবং তারপরেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তার মানে কী বললাম, অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তবে তার ভয়েস চেঞ্জ আরও সহজ। কীরকম সহজ হবে তবে না, ওই যে আইএনজি যুক্ত শব্দটিকে বিং হিসাবে ওই ভার্বের আগে বসিয়ে দাও, হলো। আর যে ভার্বটা ছিল সেই ভার্বটার V3 ফর্ম লিখে নাও। একটা এক্সাম্পল দিই, জাস্ট সহজ করে বোঝার চেষ্টা করো। মনে করে নাও একটা অংশ দেওয়া আছে ইজ প্লেয়িং, আমি কি বললাম যে আইএনজি যুক্ত ফর্মটা বিং হিসাবে ওই প্লের আগে বসে যাবে, তার মানে কি লেখা হচ্ছে ইজ বিং, এবার যে প্লে ছিল মূল ভার্ব তার V3 ফর্ম, তার মানে হয়ে যাবে ইজ বিং প্লেড। ব্যাস, এটা বুঝতে পারলে আমাদের কিন্তু ভয়েস চেঞ্জের এই পর্যায়ের কাজ শেষ। এবার একটু এক্সাম্পল দিয়ে আমরা দেখার চেষ্টা করি সত্যি এই রকম নিয়মে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি কি না। ফর এক্সাম্পল লেখা আছে কোথাও রাম ইজ প্লেয়িং ক্রিকেট, খুব সহজ একটা বললাম, বাক্যটা কি না, রাম ইজ প্লেয়িং ক্রিকেট। এই বাক্যের মধ্যে প্লেয়িং আর ইজ, এটাকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, শুধুমাত্র ভেবে নাও যে এরা দুটো ভার্ব একসঙ্গে বসে আছে এবং এই যে প্লেয়িং হচ্ছে ভার্ব, মূল ভার্ব। আমরা এবার একটুখানি চেঞ্জ করার চেষ্টা করি। একটু আগেই আমরা শিখেছিলাম কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, তো এখানে আমরা যেটা শিখব যে রাম হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট আর ক্রিকেট হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট। জায়গা চেঞ্জ করে ফেলি, তো এর প্রথমের দিকে আসবে ক্রিকেট আর পিছন দিকে চলে যাবে কে না, রাম চলে যাবে। এবার যে প্লেয়িং দেখতে পাচ্ছি এটা তো ভার্ব, তাই না, এখান থেকে যদি আইএনজি বাদ দিই তো থাকে কি, প্লে থাকে, প্লের মূল ভার্ব আমরা পেয়ে যাব প্লেড, অতএব আমরা প্লেড লিখলাম, বাই লিখেও দিলাম। এবার হচ্ছে যে আইএনজিকে তো বাদ দিয়েছিলাম, তাকে তো ইউজ করতে হবে কোথাও, অঙ্কের যেমন আমরা করি সেই রকম একে ইউজ করতে হবে, ওটাকে আমরা কি করলাম দেখো, বিং হিসাবে ওই ভার্বের আগে বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার বাক্যের মধ্যে ইজ ছিল, অতএব এখানেও লিখে ফেললাম ইজ, তারপর হয়ে গেল ক্রিকেট ইজ বিং প্লেড বাই রাম। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এবার এখানে একটুখানি মাথায় রাখবে যে আগেই আমি শিখেছিলাম না যে ইজের পাওয়ার 1 আর এর পাওয়ার 2, যদি মনে হতো যে ক্রিকেট বাদ দিয়ে ক্রিকেটের সঙ্গে আরও একটা খেলা আছে, তো দুটো খেলা থাকতেই পারে, তো সেক্ষেত্রে বাক্যের মধ্যে, মূল বাক্যের মধ্যে বা কোশ্চেনের মধ্যে ইজ থাকলেও অনেক সময় কর্তার উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু আর লিখতে হয়। হয়ে গেল, এটা হচ্ছে আরেকটা নিয়ম ছিল। এবার আরেকটা নিয়ম বলি, যদি দেখতে পাও যে কোনো একটা বাক্যের মধ্যে ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো আছে, তো চোখ বন্ধ করে এদের পরে বি লিখে দিবে, BE আর যা নিয়ম আমরা জানি যে ভার্বের V3 ফর্ম যেমন হয় সেই রকম। ফর এক্সাম্পল একে সহজ করে বলি, লেখা আছে কোনো একটা বাক্যের মধ্যে ক্যান প্লে, তো এটারই আমরা চেঞ্জ করি, তার মানে হয়ে যাবে ক্যান বি, আর যে প্লে ছিল প্লের V3 ফর্ম প্লেড, ক্যান বি প্লেড। ব্যাস, এটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জের আর একটা নিয়ম ছিল। একটু এক্সাম্পল এবার দেখে নিই। এবার মনে করে নাও একটা বাক্য দেওয়া আছে রাম ক্যান প্লে ক্রিকেট, তো আমরা জানি যে রাম হচ্ছে সাবজেক্ট, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, তো জায়গার চেঞ্জ করে ফেললাম। আর কি করলাম না, এবার দেখতে পাচ্ছি যে ক্যান আছে আর প্লে আছে, তো প্লের V3 ফর্ম লেখাই ফেলি আগে আমরা, প্লেড এবং তারপরে বাই, যেটা আমরা বেসিক নিয়মে আমরা জানতাম। এবার আসি যে ক্যান আছে, তো ক্যান থাকলে কি লিখবো, ক্যানের পরে বি বসবে, অর্থাৎ চোখ বন্ধ করে বসিয়ে দাও ক্যান বি, তো উত্তর হয়ে যাবে ক্রিকেট ক্যান বি প্লেড বাই রাম।
কত সহজ নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি টেন্স আমি জানলাম না এটা কোন টেন্স আছে, কন্টিনিউয়াস টেন্স না পারফেক্ট টেন্স, তাই কিন্তু তবুও কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। এবার আর একটা নিয়ম আছে, যদি দেখতে পাও যে ডবল ভার্ব আছে এবং বাক্যের মধ্যে হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, তাই চোখ বন্ধ করে এদের পরে ওই ওপরের নিয়ম অনুযায়ী বিন বসিয়ে দাও, ব্যাস তোর ভয়েস চেঞ্জের কাজ হয়ে যাবে। কীরকম একটা এক্সাম্পল দেখি আমরা। মনে করে লেখা আছে যে হ্যাজ ডান, সহজ করে দিলাম হ্যাজ ডান। আমি কি বললাম, মাঝখানে বিন ঢোকাতে হতো, মানে হ্যাজ বিন। এবার ডান যেহেতু আছে, ডানের ভিত্তি ফর্ম দেওয়াই আছে, অতএব আমাকে আর এক্সট্রা করে লিখতে হবে না, তার উত্তর হইল হ্যাজ বিন ডান। এবার বাক্যের মধ্যে আমরা প্রয়োগ করে দেখি যে লেখা আছে এইরকম যে রাম হ্যাজ প্লেড ক্রিকেট। আগের নিয়মে আমরা জেনেছিলাম ক্রিকেটটা অবজেক্ট ছিল এবং রাম সাবজেক্ট ছিল, তো জায়গার চেঞ্জ করে ফেললাম। প্রথমে চলে এলো ক্রিকেট, পেছন দিকে চলে গেল কে, রাম চলে গেল। এবার কি আছে, বাক্যের মধ্যে আছে হ্যাজ আর প্লেড, তো আমি লিখবো হ্যাজ যেমন ছিল তেমন বসিয়ে দিলাম হ্যাজ, এরপরে বিন লিখলাম, তারপরে প্লেড বাই, যা নিয়মটা আমরা শিখেছিলাম, ব্যাস। এবার এখানে একটা মাথায় রাখতে হবে যে সবসময় কি হ্যাজ বসবে, হ্যাভ কি আসতে পারে না? হ্যাঁ আসতে পারে। যদি কর্তা আকারে বেশি হয়, দেখবে কর্তার সংখ্যা, যখন আমরা অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসছে কর্তা হিসাবে, যদি তার সংখ্যা অনেকটা বেশি হয়, একের বেশি হয়, তবে হ্যাভ লিখবো আমরা। তো এটাই ছিল বেসিক নিয়ম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।